আসসালামু আলাইকুম। ক্যান্টনমেন্ট কলেজ যশোরের ব্যবসা শিক্ষা বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নগদান বইয়ের ব্যবহারিক ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে এর আগে নগদান বই বিষয়ে একটি তত্ত্বীয় এবং ব্যবহারিক ক্লাস করেছো। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা নগদান বইয়ের ব্যবহারিক ক্লাস নিয়ে আলোচনা করব। ব্যবহারিক ক্লাস বলতে আমরা এখানে নগদান বই সম্পর্কিত আর যে বিষয়গুলো বাকি আছে সেই অবশিষ্ট বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। এই নগদান বই থেকে তোমাদের যেই এক সেট প্রশ্ন আসবে সেই সেটের আলোকে আমি ক্লাসটা রেডি করার চেষ্টা করেছি। পাশাপাশি তোমাদের এমসিকিউ প্রশ্নে বিভিন্ন রকমের জ্ঞানমূলক এবং কিছু অঙ্ক সম্পর্কিত এমসিকিউ দেয়, সেগুলো তোমরা নগদান বইয়ের থেকেও কিছু পাবে বলে আশা করি। তো সেজন্য তোমরা গুরুত্ব সহকারে এই নগদান বইয়ের অধ্যায়টি করবে। তো আমরা আলোচনা শুরু করছি। আমাদের একটি উদাহরণের মাধ্যমে নিয়েছি। এর আগে আমরা দুঘরা নগদান বইয়ের আলোচনা করেছিলাম। আজকে আমরা 3 ঘরা নগদান এবং বাদবাকি যেই নগদানগুলো আছে, খুচরা নগদান, অগ্রদত্ত পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটি উদাহরণ নিয়েছি। বলা আছে আনিকা এন্টারপ্রাইজের 2020 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপ। একটি প্রতিষ্ঠানের এক মাসের কিছু লেনদেন, সেগুলো আমাদের নিচে দেওয়া আছে। সেখান থেকে চাওয়া হয়েছে ক নম্বরে মোট নগদ বাট্টার পরিমাণ, খ নম্বরে প্রয়োজনীয় ঘরা নগদান বই প্রস্তুত, আর গ নম্বরে 8, 20 এবং 30 তারিখের লেনদেনের জাবেদা দাখিলা। এই 3টা জিনিস চাওয়া হয়েছে। এখন আমরা প্রথমেই প্রশ্ন দেখে বুঝে নেব যে আসলে আমাদের এটা কত ঘরা নগদান বই করতে বলেছে। সরাসরি বলা থাকতেও পারে, আবার অনেক সময় এভাবে করে বলা থাকে যে প্রয়োজনীয় ঘরা। তার মানে প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে যে আসলে কোন নগদান বই এখানে আমাদের চাওয়া হয়েছে। তো আমরা একটু দেখি প্রশ্নের লেনদেনগুলো। প্রথমে আছে হাতে নগদ, ব্যাংক জমাতিরিক্ত, নগদে পণ্য ক্রয় বিক্রয়, প্রদেয় হিসাবকে 3% বাট্টা বাদে এত টাকা পরিশোধ, 20% কারবারি বাট্টা, অফিসের প্রয়োজনে উত্তোলন, 10,000 টাকার প্রাপ্য হিসাবকে 5% বাট্টায় আদায়, সলিমের নিকট থেকে চেক পেয়ে কলিমকে পরিশোধ, নগদ তহবিলের 50% ব্যাংকে জমা। অর্থাৎ আমরা এখানে দুটো নগদ বাট্টার লেনদেন দেখলাম। এই যে প্রদেয় হিসাবকে 3% বাট্টা আর প্রাপ্য হিসাবকে 5% বাট্টা। এর আগে আমরা বলেছিলাম যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই বাট্টা থাকে সেটাকে আমরা বলছি কারবারি বাট্টা। যেমন এই যে এখানে এই কারবারি বাট্টাটা আমাদের হিসাবভুক্ত হয় না, কিন্তু নগদ বাট্টা যেটা থাকে, টাকা আদায় এবং টাকা পরিশোধের সময় যে পরিমাণ ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় সেটাকে আমরা বলছি নগদ বাট্টা, এবং সেই নগদ বাট্টা আমাদের হিসাব বইতে সংরক্ষিত হয়। তো এখানে সেই নগদ বাট্টার কথা বলা আছে দুটো লেনদেনে। অর্থাৎ আমরা বাট্টা সহকারে নগদান বই করব। আর বাট্টা সহকারে নগদান বই অর্থাৎ 3 ঘরা নগদান বই এখানে চাওয়া হয়েছে। তো আমরা এখানে সমাধানে যাচ্ছি। প্রথমে ক নম্বরে চাওয়া হয়েছিল মোট নগদ বাট্টার পরিমাণ। আমাদের আছে জানুয়ারি মাসে প্রাপ্ত বাট্টা। আমাদের এখানে বলা আছে লেনদেনগুলো একটু খেয়াল করবে। আমাদের লেনদেনগুলো যেভাবে আছে সেভাবে করে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। 8 তারিখে বলা আছে প্রদেয় হিসাবকে 3% বাট্টা বাদে 5,820 টাকা পরিশোধ করা হলো। অর্থাৎ যেই 5,820 টাকা, এইটা বাট্টা বাদ দেওয়ার পরে এই টাকাটা তাকে পরিশোধ করা হয়েছে, এরকম বলা আছে। অর্থাৎ তাহলে আমাদের বাট্টা কত পার্সেন্ট আসবে, কিভাবে আমরা হিসাব করব? সরাসরি এই 5,820 টাকার উপরে 3% কাটলে কিন্তু হবে না, কারণ এই 3% এর মধ্যে ছিল, সেখান থেকে বাদ দেওয়ার পরে এই টাকাটা এসছে। অর্থাৎ এমন একটা টাকা ছিল, সেখান থেকে 3% কাটা হয়েছে, কেটে সেই টাকা থেকে বাদ দেওয়ার পরে এই 5,820 টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের সরাসরি 5,820 টাকার উপরে 3% কেটে দিলে আসলে হবে না, এটা একটু বের করতে হবে এইভাবে যে আমি দেখিয়েছি। 5,820 গুণ 3 ভাগ 97।
97 কিভাবে হলো? আমরা সরাসরি 3% মানে হচ্ছে 3/3/100 হতো। 3% মানে 3/100, কিন্তু এখানে বলা আছে যে 3% বারটা বাদ দেওয়ার পরে এই টাকাটা দাঁড়িয়েছে, অর্থাৎ এটা আসলে 100 না, এটা হলো 97% টাকা। 100% যে কোনো একটা বিষয়ে আমরা 100% ধরি, সেই 100% থেকে 3% বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বাদ বাকি 97% টাকা সমান এই 5,820 টাকা। এখন যদি ঐকিক নিয়মের অঙ্ক করো তাহলে এভাবে আসলে দাঁড়ায় যে 5,820 এটা আসলে 97%, অর্থাৎ 3% দিয়ে গুণ আর 97 দিয়ে ভাগ। এটা করলে আমাদের যে টাকাটা আসবে 180 টাকা। এটা হচ্ছে আমাদের বাট্টার পরিমাণ। এখানে বিভিন্ন রকমের বাট্টার কথা বলা থাকে এখানে 3 ঘরা নগদান বইতে। তো যেখানে যেভাবে বলা আছে সেভাবে আমাদেরকে কাটতে হবে। এখানে সরাসরি কাটলে হচ্ছিল না, কারণ বাট্টাটা আগেই বাদ দেওয়া হয়েছে, তারপরে টাকা পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এই টাকাটা আমাদের 97% টাকা। সেজন্য এই টাকাটাকে 97 দিয়ে ভাগ করেছি আর 3 দিয়ে গুণ করেছি, করলে 180 টাকা বাট্টা পাওয়া গিয়েছে। ওকে, আরেকটা বাট্টার কথা বলা আছে যে 20% কারবারি বাট্টা, কিন্তু এটা যেহেতু কারবারি বাট্টা এটা হিসাবভুক্ত হবে না। আরেকটা বলা আছে জানুয়ারির 20 তারিখে 10,000 টাকার প্রাপ্য হিসাবকে 5% বাট্টায় আদায় করা হলো। এখানে কিন্তু 10,000 টাকার প্রাপ্য হিসাব ছিল, এটা সরাসরি বলা হয়েছে, তার উপরে 5% বাট্টা প্রদান করে আদায় করা হয়েছে, অর্থাৎ এখানে আমি সরাসরি 10,000 টাকার উপরে 5% কেটে দিতে পারি, অর্থাৎ 10,000 গুণ 5% করলে আমাদের সরাসরি 500 টাকা বাট্টা আসে। তাহলে দুটো বাট্টা যোগ করলে আমাদের আসে 680 টাকা। এটা হচ্ছে আমাদের মূল টোটাল নগদ বাট্টা। এবার খ নম্বরে চাওয়া হয়েছে আমাদের প্রয়োজনীয় ঘরা নগদান বই। এর আগে আমরা বুঝলাম যে আমাদের এটা 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বইয়ের ছক আমরা কেটেছি, উপর প্রতিষ্ঠানের নাম, তারপরে 3 ঘরা নগদান বই, ডেবিট ক্রেডিট, তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা। এই বাট্টা হচ্ছে অতিরিক্ত এই তিনটা ঘরের একটা ঘর। আর এই পাশে তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বাট্টা, এই হচ্ছে আমাদের ঘর। এবার আমরা আসি, প্রথমে বলা ছিল আমাদের ব্যালেন্স বিডি বা নগদ তহবিল 34,500 টাকা, আর ব্যাংক জমাতিরিক্ত বলতে এখানে ব্যাংকের ব্যালেন্স নয়, ব্যাংকের অতিরিক্ত ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকের নেগেটিভ ব্যালেন্স, অর্থাৎ সেজন্য আমাদের নগদ তহবিল দিয়েছি জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি লিখে নগদের ঘরে 34,500 টাকা, আর ব্যাংকের অতিরিক্ত মানে নেগেটিভ ব্যালেন্স বলে আমাদের ব্যাংকের ক্রেডিট পাশে দিয়েছি ব্যাংকের ব্যালেন্স বিডি 10,500 টাকা ব্যাংকের ঘরে। এটা আমাদের ব্যালেন্স বিডি বলতে ব্যাংকের নেগেটিভ ব্যালেন্স, তার মানে ব্যাংক আমাদের কাছে টাকা পায়, 10,500 টাকা ব্যাংক আমাদের কাছে পায়, ব্যাংকের কাছে আমরা দায়বদ্ধ। ওকে, 5 তারিখে বলা আছে নগদে ক্রয়, নগদে বিক্রয়। তো নগদে ক্রয় করা হয়েছে 4,800 টাকা, ক্রয় করলে টাকা চলে যায় প্রদান, তাই ক্রেডিট পাশে দিয়েছি। এর আগে আমরা জানি যে এই নগদান বইতে যে কোনো টাকা পেলে আমরা ডেবিট পাশে বসাই, আর টাকা প্রদান করলে ক্রেডিট পাশে বসাই। সেই হিসেব করে আমাদের ক্রয় করলে টাকা চলে যাচ্ছে, তাই ক্রেডিট পাশে বসিয়েছি 4,800 টাকা, আর বিক্রয় করেছি টাকা এসেছে তাই ডেবিট পাশে বসিয়েছি নগদের ঘরে 15,000 টাকা। এরপরে আসছে 8 তারিখ। 8 তারিখে আমাদের বলা ছিল প্রদেয় হিসাবকে বাট্টা বাদে 5,820 টাকা প্রদান করা হলো, তাই আমরা প্রদান করেছি নগদের ঘরে দিয়েছি প্রদান পাশে, আর বাট্টার ঘরে 180 টাকা আমরা বের করেছি ক নাম্বারে, সেখান থেকে আমরা 180 টাকা এখানে বসিয়ে দিয়েছি। 10 তারিখে বলা ছিল যে 20% কারবারি বাট্টায় বিক্রয় করা হলো নগদে, তাই বিক্রয় হিসাব করেছি নগদে, ব্যাংকের মাধ্যমে বিক্রয় বলেছি, এখানে আমরা দেখে আসি। এই যে বলেছে 20% কারবারি বাট্টায় চেকে পণ্য বিক্রয়, চেকে মানে ব্যাংকের মাধ্যমে টাকাটা পেয়েছি আমরা, তাই আমরা এখানে ব্যাংক হিসাবে এই বিক্রয় হিসাব লিখে ব্যাংকের ঘরে টাকাটা বসিয়েছি 8,000 টাকা। তার মানে 10,000 টাকার বিক্রয় ছিল, 20% কারবারি বাট্টা বাদ দিয়েছি, তাই বাট্টা বাদ দিয়ে 8,000 টাকা আমরা বসিয়েছি, কিন্তু সেই বাট্টাটা আর এখানে বাট্টার ঘরে বসবে না, কারণ আমরা বলেছি এর আগে কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। ওকে, তারপরে আছে
পনেরো তারিখ বলা ছিল ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো অর্থাৎ একটি কন্ট্রা এন্ট্রি আমাদের এখানে হবে। তো সেই কন্ট্রা এন্ট্রি বলতে আমাদের এখানে এমনটা যে ব্যাংকে জমা পড়লে আমাদের নগদ ব্যাংকে জমা নয়, এখানে বলা আছে আমাদের এখানে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, অর্থাৎ টাকা আমাদের এসেছে আর ব্যাংকের থেকে টাকা কমেছে। নগদ টাকা হাতে এসেছে, ব্যাংকের থেকে টাকা কমেছে, উত্তোলন করে এনেছি, তাই আমাদের নগদের পাশে টাকা এসেছে, নগদ পাশে বসায় দিলাম, প্রাপ্তি পাশে নগদের ঘরে বসিয়ে দিয়েছি। ব্যাংক হিসাব লিখে কন্ট্রায়েন্ট লিখে নগদের ঘরে টাকা, আর ব্যাংকের থেকে টাকা কমে গেল তাই ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে টাকা কমিয়ে দিয়েছি। এখানেও নগদান লিখে ব্যাংকের ঘরে টাকা লিখে কন্ট্রা এন্ট্রি লিখে দিয়েছি। এই হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রির টাকা। এরপরে আমাদের চাওয়া হয়েছে 15 তারিখের পরে 20 তারিখে 10,000 টাকার প্রাপ্য হিসাবকে 5% বাট্টায় আদায় করা হলো। অর্থাৎ আমাদের টোটাল প্রাপ্য হিসাব ছিল 10,000 টাকা, 5% বাট্টা প্রদান করে বাকিটা আমরা আদায় করেছি। আদায় করলে আমাদের 10,000 টাকার 5% হয় 500 টাকা। 500 টাকা যদি বাট্টা দিয়ে দিয়েছি, আর বাদ বাকি 9,500 টাকা আমরা পেয়েছি। সেই 9,500 টাকা প্রাপ্তি পাশে আমরা নগদের ঘরে লিখেছি প্রাপ্য হিসাব নামে। এরপরে বলা আছে 30 তারিখে যে সলিমের কাছ থেকে 5,000 টাকার চেক পেয়ে কলিমকে প্রদান করা হলো। এখন সলিমের কাছ থেকে যখন চেক পেয়ে সেই চেকটাই কলিমকে প্রদান করেছি, অর্থাৎ এটা একটা নগদ টাকা প্রদান করার সমতুল্য একটা বিষয় হয়েছে। যেহেতু যদিও আমরা চেক পেয়েছি, কিন্তু সেই চেকটা আমরা ব্যাংক পর্যন্ত যাইনি, ব্যাংকে যেয়ে ভাঙাইনি বা ব্যাংকে হিসাবে আমরা জমা করিনি। অর্থাৎ সেই চেকটা আমরা নিয়ে পকেটে রেখেছি, সেই পকেট থেকে বের করে আরেকজনকে প্রদান করেছি। এটা ওয়ান কাইন্ড অফ নগদ টাকা, ক্যাশ টাকার মতো আমরা এটা ট্রিট করেছি। তো সেজন্য আমরা এটা দুই পাশে নগদের ঘরে দিয়েছি। প্রাপ্তি পাশে সলিম হিসাব লিখে নগদের ঘরে 5,000 টাকা, আর প্রদান পাশে কলিম হিসাব লিখে নগদের ঘরে 5,000 টাকা বসিয়েছি। এই হচ্ছে আমাদের টোটাল হিসাব। এরপরে 31 তারিখে বলা আছে আমাদের, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই ধরনের লেনদেন বেশি আসে, যেহেতু একটু আপডেট অঙ্ক তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে দেওয়া হবে এসএসসি থেকে, অর্থাৎ এই ধরনের কিছু আপডেট লেনদেন তোমাদের এখানে চাওয়া হবে। আমাদের 31 তারিখে বলা আছে নগদ তহবিলের 50% ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ এই যে 30 তারিখ পর্যন্ত আমরা যত লেনদেন করলাম, এই পর্যন্ত হিসাব করে নগদে যেই টাকাটা আমাদের থেকে যাচ্ছে, সেই টাকার 50% এখন ব্যাংকে জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ এই 30 তারিখ পর্যন্ত এই যে সলিম কলিমের হিসাব করা পর্যন্ত যেই টাকাটা আমাদের নগদ টাকা হাতে থাকবে, সেই টাকাটাকে এখন অর্ধেক করে ব্যাংকে জমা দিয়ে আসতে হবে, অর্থাৎ একটি কন্ট্রা এন্ট্রি করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে এই পর্যন্ত এসে আমরা নগদের ঘরের একটা ব্যালেন্স তৈরি করব, অর্থাৎ শুধুমাত্র নগদ টাকা কত পেয়েছি আর এই পর্যন্ত কত দিয়েছি, এই 5,000 টাকা পর্যন্ত কত টাকা মাইনাস হয়েছে আর এই পাশে কত টাকা প্লাস হয়েছে, এটার একটা ব্যালেন্স নির্ণয় করব। আমরা এই যে করেছি নগদ তহবিলের ব্যালেন্স, টোটাল আমাদের ডেবিট পাস যোগ করলে আসে 69,000 টাকা, আর ক্রেডিট পাসের এইগুলো যোগ করলে আসে 15,620 টাকা। এই দুটো, ডেবিট পাসটা হচ্ছে প্রাপ্তি আর এটা হলো প্রদান। এই প্রাপ্তি প্রদানকে মাইনাস করলে আসে 53,380 টাকা। এটা হচ্ছে আমাদের নগদ তহবিলের ব্যালেন্স জের। তার মানে আমাদের ডেবিট পাসে আমরা এত টাকা বেশি পেয়েছি, প্রাপ্তির থেকে প্রদান বাদ দেওয়ার পরে এত টাকা আমাদের হাতে থেকে গেছে, অর্থাৎ এত টাকা আমাদের হাতে এখন নগদ আছে। এর 50% যদি কাটি তাহলে দাঁড়ায় 26,690 টাকা। এই 26,690 টাকা, এই যে 50%, এই টাকাটা এখন আমরা ব্যাংকে যেয়ে জমা দিয়ে আসব। অর্থাৎ ব্যাংকে যেয়ে জমা দেওয়া অর্থ হলো আমাদের কন্ট্রা এন্ট্রি করতে হবে। কন্ট্রা এন্ট্রি আমরা এখানে করেছি 31 তারিখে। ব্যাংকে জমার কন্ট্রা এন্ট্রি মানে হলো ব্যাংকে যেয়ে জমা হলো, অর্থাৎ ডেবিট পাশে আমাদের ব্যাংক হিসাবে 26,690 টাকা জমা পড়লো, নগদান হিসাব লিখে এটা লিখেছি ব্যাংকের ঘরে, আর ক্রেডিট পাশে ঠিকই ব্যাংক ব্যালেন্স লিখে নগদের ঘরে, নগদ টাকা যেহেতু চলে এসেছে, নগদ টাকা কমছে, তাই ক্রেডিট পাশে নগদের ঘরে 26,690 টাকা আমরা বসিয়েছি। বসে এইবার আমাদের পূর্বের নিয়মে আবার আমরা যোগ বিয়োগ করেছি।
যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে যে সেই ডেবিট পাশে যা ছিল 69,000 টাকা তাই থাকছে দুই পাশে, এবং ব্যালেন্সটা থেকে যাচ্ছে ব্যালেন্স সিডি, মানে এখন জের থেকে যাচ্ছে 26,690। তার মানে এর আগে জের ছিল 53,380 টাকা, এর অর্ধেকটা কমে গেল, 26,690 টাকা ব্যাংকে জমা পড়ে গেল। আর অবশিষ্ট টাকা যেটা থাকে 26,690, সেটা হলো আমাদের ব্যালেন্স সিডি বা নগদ টাকার জের হিসেবে থেকে গেল। এবারে ব্যাংকের হিসাবটা যদি করি তাহলে ব্যাংক পাশে আমাদের সেই টোটাল 8,000 এবং 26,690 টাকা জমা পড়েছিল, টোটাল মিলে আমাদের আসছে 34,690 টাকা। আর এই পাশে আমাদের যা থাকে বাদ দেওয়ার পরে ব্যালেন্স দাঁড়ালো 19,190 টাকা। অর্থাৎ এটা এখন ব্যালেন্স সিডি, দুই পাশে আমাদের নগদ টাকা এবং ব্যাংকের টাকা, দুই পাশে ক্রেডিট পাশে আমাদের ব্যালেন্স সিডি বের হলো। অর্থাৎ এই দুটোই ডেবিট ব্যালেন্স। অর্থাৎ সেটা আমাদের পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে এই ডেবিট পাশে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। অর্থাৎ আমাদের 3 খরা নগদান বইতে আমাদের বাট্টার একটা বিষয় থাকবে, আর এই যে শেষের দিকে এসে এই ধরনের একটা বিষয় আমাদের সামনে দেওয়া থাকবে, যেটা আমরা এইভাবে করে হিসাবভুক্ত করব। এরপরে আমরা আসি গ নম্বরে, চাওয়া হয়েছিল আমাদের 3টা তারিখের জাবেদা। তো 8 তারিখের জাবেদা ছিল যে প্রদেয় হিসাবকে বাট্টা বাদে 3% বাট্টা বাদে 5,820 টাকা প্রদান করা হলো, এটা জাবেদা দেওয়ার কথা। তো জাবেদা দিয়েছি প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন সেই নগদান হিসাব ক্রেডিট মানে টাকা দিয়েছি বলা আছে 5,820, প্রাপ্ত বাট্টা হিসাব করলাম 180 টাকা, এবং এই দুটো যোগ করে আমাদের প্রদেয় হিসাব দাঁড়িয়েছে 6,000 টাকা। এই 6,000 টাকা আমাদের সরাসরি দেওয়া ছিল না, এটা আমরা বের করেছি ওইভাবে করে। ওকে, 20 তারিখে বলা ছিল যে প্রাপ্য হিসাবকে 5% বাট্টায় পাওয়া গেল, তাহলে প্রাপ্য হিসাব নগদান হিসাব ডেবিট পেয়েছি 9,500 টাকা, প্রদত্ত বাট্টা ক্রেডিট 5% 500 টাকা, আর প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000 টাকা। 30 তারিখে বলা ছিল সলিমের নিকট থেকে টাকা চেক পেয়ে কলিমকে প্রদান করা হলো। দুটোই যেহেতু এর আগে বলেছি যে যেহেতু চেক পেয়ে সেটাই আমরা আরেকজনকে পরিশোধ করেছি, অর্থাৎ দুটোই আমাদের এখানে নগদ হিসেবে পরিগণিত হবে। তাই আমরা প্রথমটা দিয়েছি নগদান হিসাব ডেবিট, সলিম হিসাব ক্রেডিট 5,000 টাকা, আর তারপরেটা দিয়েছি কলিম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা বই, সাধারণ জাবেদার বই। ওকে, এই ছিল আমাদের 3 খরা নগদান বইয়ের একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের বইতে আরও যেগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে নিজেদের মতো, এবং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। এবার আরেকটি ব্যবহারিক অঙ্ক তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। এই 3 খরা নগদান বইয়েরই অঙ্ক, কিন্তু আরেকটু এই একই ধরনের জিনিস আরেকটু ঘুরিয়ে যখন চাবে তখন আমরা কিভাবে করব সেটা বলা আছে। মুজাহিদ ট্রেডার্সের 2020 সালের জানুয়ারি মাসের লেনদেন নিম্নরূপ: হাতে নগদ, ব্যাংক জমাতিরিক্ত, নগদে পণ্য ক্রয় এবং স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়, নগদে পণ্য বিক্রয়, স্বীকৃত বিলের মাধ্যমে বিক্রয়, ব্যাংকে জমা দেওয়া হলো, প্রাপ্য বিলের অর্থ 2% বাট্টাসহ ব্যাংক কর্তৃক আদায় করা হলো, তারপরে প্রদেয় বিলের অর্থ 3% বাট্টাসহ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলো, আর ব্যাংক উদ্বৃত্তের 50% অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো। এই জিনিসটা আমরা নতুন এনেছি, যে আমাদের আগে ছিল নগদ তহবিলের 50% ব্যাংকে জমা দেওয়া, এবার ঠিক উল্টোটা চাওয়া হয়েছে যে ব্যাংক উদ্বৃত্তের 50% অফিসের প্রয়োজনে উত্তোলন করা। এটা আমরা দেখাবো বলে এই অঙ্কটা আমরা করেছি। ওকে, এখান থেকে চাওয়া হয়েছে মোট নগদ বাট্টার পরিমাণ কত। এই যে আমরা দুটো বাট্টা পেয়েছি, 2% আর 3%, এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা একটি 3 খরা নগদান বই। তারপরে প্রয়োজনীয় ঘরা নগদান বই, আর এই 4টা 5, 8, 20 এবং 30 তারিখের জাবেদা। তো আমরা শুরু করি অঙ্কটি। প্রথমে চাওয়া হয়েছে যে মোট নগদ বাট্টার পরিমাণ। আমাদের এখানে বলা আছে 20 তারিখে প্রাপ্য বিলের অর্থ 2% বাট্টাসহ ব্যাংক কর্তৃক আদায় করা হলো। প্রাপ্য বিল কোনটা? এই যে এখানে একটা আছে যে পণ্য ক্রয় করা এবং স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়। তো ক্রয় করলে আমাদের প্রদেয় বিল সৃষ্টি হয়, সেই টাকাটা দিতে হবে, তাই প্রদেয় বিল। আর বিক্রয় করলে আমাদের স্বীকৃত বিল মানে প্রাপ্য বিল।
বিক্রয় করলে টাকাটা আমাদের পাওয়ার কথা, অর্থাৎ এইটা আমাদের প্রাপ্য বিল। তো প্রাপ্য বিলের উপরে 2% বাট্টা, তার মানে আমাদের প্রাপ্য বিলের টাকা হলো 8,000। এই 8,000 টাকার উপরে 2% বাট্টা সরাসরি কেটে দিয়েছি 160 টাকা। আবার বলা আছে প্রদেয় বিলের 3% বাট্টা। প্রদেয় বিল বলতে এই যে স্বীকৃত বিল 5,000 টাকা, এই 5,000 টাকার 3% বাট্টা কেটেছি 150 টাকা, অর্থাৎ আমাদের টোটাল বাট্টা আসে 310 টাকা। এই সমাধান 1 হয়ে গেল। এবার প্রয়োজনীয় ঘরা নগদান বই মানে হলো 3 ঘরা নগদান বইয়ের ছক আমরা কেটেছি। এখানে ঠিক আগের মতোই আমাদের নগদ তহবিল ছিল 24,500 টাকা, নগদের ঘরে বসিয়েছি ডেবিট পাশে। আর ব্যাংক উদ্বৃত্ত বলতে ব্যাংক জমাতিরিক্ত ছিল 5,500 টাকা, তাই ক্রেডিট পাশে আমাদের ব্যাংক পাশে বসিয়েছি 5,500 টাকা ব্যালেন্স বিডি নামে। এরপরে 5 তারিখে বলা ছিল যে ক্রয় করা হয়েছে নগদে এবং স্বীকৃত বিলের মাধ্যমে। তো বিলের মাধ্যমে করাটা তো আর নগদে নয়, তো সেজন্য সেইটুকু আসবে না, শুধু নগদে ক্রয় যতটুকু সেটুকু আমাদের সামনে আসবে, অর্থাৎ নগদে ক্রয় 4,800 টাকা আমাদের ক্রেডিট পাশে বসলো প্রদান পাশে। আর 8 তারিখে বলা ছিল যে নগদে বিক্রয় এবং স্বীকৃত বিলের মাধ্যমে বিক্রয়। তো নগদে বিক্রয়টা আমরা বসিয়েছি নগদ পাশে, আর স্বীকৃত বিল মানে তো নগদে নয়, সেজন্য সেটা আমরা বসাইনি। এরপরে 15 তারিখে বলা ছিল যে 9,000 টাকা ব্যাংকে জমা দাও, ব্যাংকে জমা দান, তাই আমরা ব্যাংকে জমা দিয়েছি নগদ টাকা লিখে। কন্ট্রা এন্ট্রি ব্যাংক পাশে বসিয়েছি যোগ করে, আর ক্রেডিট পাশে নগদ থেকে মাইনাস করেছি। এরপরে 20 তারিখ ছিল যে সেই প্রাপ্য বিলের কাছ থেকে 2% বাট্টায় আদায় করা হলো। তা আমাদের প্রাপ্য বিল ছিল, স্বীকৃত বিল ছিল 8,000 টাকা, সেই 8,000 টাকা 2% বাট্টা 160 টাকা যদি বাদ দেয় তাহলে বাট্টা পাশে 160 টাকা বসিয়ে বাদবাকি 7,840 টাকা আমরা ব্যাংক পাশে ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়েছে বলা হয়েছিল, সেজন্য ব্যাংকের ঘরে আমরা যোগ করে দিলাম। ঠিক একইভাবে প্রদেয় বিলের কাছ থেকে প্রদেয় বিলকে পরিশোধ করা হয়েছে 3% বাট্টায়। প্রদেয় বিল ছিল আমাদের 5,000 টাকা, সেই 5,000 টাকা 3% বাট্টা 150 টাকা বাট্টার ঘরে বসিয়ে অবশিষ্ট 4,850 টাকা আমরা ব্যাংকের মাধ্যমে যেহেতু পরিশোধ, ব্যাংকের ঘরে পরিশোধ দেখালাম। ওকে, এই পর্যন্ত আসার পরে বলছে যে ব্যাংক উদ্বৃত্তের 50% অফিসের প্রয়োজনে উত্তোলন করো। তো এই মুহূর্তে আমাদের হাতে যেই অবস্থায় আমরা আছি, এখানে এসে আমাদের ব্যাংক উদ্বৃত্ত বের করতে হবে, অর্থাৎ ব্যাংকের ঘরের দুই পাশের পার্থক্য বের করতে হবে। তো ব্যাংকের ঘরে আমাদের ডেবিট পাশে আছে 9 আর 7 16,840 টাকা। এখান থেকে এই 5,500 আর 4,850 টাকা বাদ দিলে আমাদের থাকছে 6,490 টাকা। এই 90 টাকার 50% যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে 3,245 টাকা, অর্থাৎ ব্যাংক উদ্বৃত্ত দাঁড়াচ্ছে 6,490, তার 50% আসছে 3,245। এই 3,245 টাকা আমরা এখন উত্তোলন করব অফিসের প্রয়োজনে, অর্থাৎ আরেকটি কন্ট্রা এন্ট্রি দেখাতে হবে। তো কন্ট্রা এন্ট্রি দেখাচ্ছি আমরা, ব্যাংকের থেকে কমছে তাই ব্যাংকের ঘরে ক্রেডিট করলাম, আর নগদে টাকা আসছে তাই নগদের ঘরে ডেবিট করলাম, ডেবিট পাশে নগদের ঘরে লিখলাম। এই আমাদের কন্ট্রা এন্ট্রি। অফিসের প্রয়োজনে কন্ট্রা এন্ট্রি যেটা করতে হয় সেই সিস্টেম করে এইবার আমরা ফাইনালভাবে আবার জের বের করলাম। জের বের করলে আমরা পাচ্ছি নগদের ঘরে আমাদের ডেবিট পাশে আসছে 37,545 টাকা, আর ক্রেডিট পাশটা বাদ দিলে দাঁড়াচ্ছে 23,745 টাকা আমাদের ব্যালেন্স সিডি। আর ব্যাংকের ঘরে সেই টাকাটা বের হলে ব্যালেন্স সিডি দাঁড়াচ্ছে বাদবাকি 50% 3,245 টাকা। এই আমাদের ব্যালেন্স সিডি আর বিডি, সিডি, এবং সেটাই আমাদের পরবর্তী মাসের 1 তারিখের ব্যালেন্স বিডি, সেটা আমরা এখানে বসিয়েছি। তো এখানে আমাদের লক্ষণীয় ছিল যে আমাদের বিভিন্ন বিলের কাছ থেকে বাট্টার মাধ্যমে টাকা আদায় এবং পরিশোধ, এবং সর্বশেষে অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে সেই ব্যাংক উদ্বৃত্তের কিছু একটা টাকা উত্তোলন। এখানে আমি 50% দিয়ে দুটো অঙ্কই দেখিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলা থাকতে পারে যে পুরা টাকাটাই মানে পুরো ব্যালেন্সটাই আমাদের ব্যাংকে জমা অথবা ব্যাংক থেকে উত্তোলন বলা থাকতে পারে, অথবা 50% না বলে দেখা যাচ্ছে কোনো নির্দিষ্ট একটা টাকার ফিগার বলতে পারে যে নগদ উদ্বৃত্তের 5,000 টাকা ব্যাংকে জমা দাও অথবা ব্যাংক উদ্বৃত্তের 10,000 টাকা উত্তোলন করো, এরকমও বলা থাকতে পারে। তো যেরকমভাবেই বলা থাকুক না কেন তোমরা সেভাবে করে শুধু একটি কন্ট্রা এন্ট্রি করে নিয়ে তারপরে আবার ফাইনাল ব্যালেন্স তৈরি করবে।
এরপরে আমাদের ছিল জাবেদা গ নাম্বারে। 5 তারিখে বলা ছিল আমাদের যে নগদে ক্রয় আর স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়, তে ক্রয় ডেবিট টোটাল 9,800 টাকা, স্বীকৃত বিল বা প্রদেয় বিল ক্রেডিট 5,000 টাকা আর নগদান ক্রেডিট 4,800 টাকা। 8 তারিখে ছিল স্বীকৃত বিলের মাধ্যমে বিক্রয় এবং নগদে বিক্রয়, তাই নগদান ডেবিট 9,800 টাকা, স্বীকৃত বিল ডেবিট বা প্রাপ্য বিল ডেবিট 8,000 টাকা এবং টোটাল প্রাপ্য হিসাব 17,800 টাকা ক্রেডিট। 20 তারিখে ছিল আমাদের সেই বাট্টার প্রদান করে আদায়, তাই আদায় করেছি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের মাধ্যমে আদায় করেছি 7,840 টাকা। সেখানে বাট্টা দিয়েছি, প্রদত্ত বাট্টা 160 টাকা এবং মোট প্রাপ্য বিল ছিল 8,000 টাকা। আর প্রদেয় বিলকে পরিশোধ, তাহলে প্রদেয় বিল ডেবিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে 4,850 টাকা আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট 150 টাকা। এই ছিল আমাদের টোটাল জাবেদা। তো এই ধরনের বিভিন্ন রকমের অঙ্ক আমাদের সামনে নগদান বই হিসাবে আসতে পারে। এবার আমরা আলোচনা করব নগদান বইয়েরই আরেকটি বিষয়, সেটা হচ্ছে খুচরা নগদান বই। নগদান বইয়ের যে বিষয়গুলো থাকে তার মধ্যে 2 ঘরা 3 ঘরা বাদেও খুচরা নগদান বলে আরেক ধরনের নগদান আছে। এই ধরনের নগদান বইও তোমাদের অঙ্কে আসতে পারে এবং এই অঙ্কগুলো অন্যান্য অঙ্কের থেকে সংখ্যায় কম আসলেও মাঝে মাঝে চলে আসে, তো সেজন্য এটাও আমরা শিখে রাখব। খুচরা নগদান বইয়ের মধ্যে বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে অগ্রদত্ত পদ্ধতি সেটাই আমাদের সাধারণত এসে থাকে এবং তোমাদের বইতে এটাই আছে। তো সেই অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই এইটাই আমরা এখানে শিখব আজকে। বলা আছে যে পদ্ধতিতে প্রধান ক্যাশিয়ার প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো সম্পাদনের উদ্দেশ্যে পেটি ক্যাশিয়ার বা ছোট ক্যাশিয়ারকে মাসের প্রথমে কিছু টাকা প্রদান করে থাকে এবং পেটি ক্যাশিয়ার সারা মাস ধরে বিভিন্ন ধরনের খুচরা খরচগুলো করে থাকে এবং মাস শেষে ক্যাশের ব্যালেন্স নির্ণয় করে থাকে, তাকে খুচরা নগদান বা অগ্রপ্রদত্ত নগদান বই বলে। অগ্রদত্ত মানে হলো অগ্রপ্রদত্ত মানে হলো আগে প্রদান করা। অর্থাৎ বলা আছে যে আমাদের প্রতিষ্ঠানের যে প্রধান ক্যাশিয়ার বা হিসাবরক্ষক, সে প্রতিষ্ঠানের একেবারে ছোটোখাটো যেসব খরচগুলো থাকে সেই খরচগুলো সে নিজে হাতে করে না, সে অনেক বড় বড় খরচগুলো করে থাকে, মূল বিষয়গুলো সে দেখে, কিন্তু খুব ছোট ছোট একেবারেই খুচরা যে খরচগুলো থাকে সেইগুলো দেখার জন্য ছোট আরেকজন ক্যাশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়। সেই ক্যাশিয়ারকে আমরা বলছি পেটি ক্যাশিয়ার। এবং সেই পেটি ক্যাশিয়ারকে ওই প্রধান ক্যাশিয়ার সে মাসের শুরুতেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেয় এবং সেই টাকা থেকে সারা মাস ধরে ওই পেটি ক্যাশিয়ার খুচরা খরচগুলো সম্পাদন করে এবং মাস শেষে একটা ব্যালেন্স নির্ণয় করে। এটাকে আমরা বলছি অগ্রদত্ত খুচরা নগদান বই। বলা আছে সাধারণত প্রতি মাসে নিয়মিতভাবে ঘটে থাকে সে সকল খরচকে আমরা খুচরা খরচ বলবো এবং নিয়মিত খরচ নয় এমন খরচকে আমরা উক্ত খরচের সম্পত্তি নামে দেখাবো। অর্থাৎ আমাদের নিয়মিত যেসব খরচগুলো প্রত্যেকটা মাসেই ঘটে থাকে সেই খরচগুলোই আমরা খুচরা খরচ হিসেবে আমাদের অঙ্কের মধ্যে প্রদর্শন করব এবং বাদবাকি যে বিষয়গুলো আছে যে খুব অল্প টাকা দামে করা হয়েছে বলে সেটা এই পেটি ক্যাশিয়ার সম্পাদন করেছে ঠিকই, কিন্তু সেটা আমরা সম্পত্তি নামে দেখাবো। আমরা একটি উদাহরণের মাধ্যমে অঙ্কটা দেখি। উদাহরণে বলা হয়েছে ইব্রাহিম অ্যান্ড সন্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ 600 টাকা, অর্থাৎ প্রতি মাসে প্রধান ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে 600 টাকা করে তার হাতে রাখবে। এটা হলো অগ্রদত্ত, তার মানে প্রতি মাসের শুরুতে পেটি ক্যাশিয়ারের হাতে 600 টাকা থাকবে। সেটা সে প্রধান ক্যাশিয়ার টোটাল 600 টাকা প্রদান করুক অথবা আগের মাসের ব্যালেন্স সহ বাদবাকিটা প্রদান করুক, প্রতি মাসের শুরুতেই পেটি ক্যাশিয়ারের হাতে 600 টাকা থাকবে। এর মানে হলো তাই। 2020 সালের জুন মাসের মোট খরচ 420 টাকা। জুলাই মাসের খুচরা খরচগুলো নিম্নরূপ। অর্থাৎ আমরা অঙ্ক করব জুলাই মাসের। বলা আছে আমাদের যে জুন মাসে আমাদের মোট খরচ হয়েছিল 420 টাকা আর জুলাই মাসে আমাদের খরচগুলো করা আছে সেগুলো আমরা করব।
আমরা শুধু এই অঙ্কে শুধুমাত্র এই খুচরা নগদান বইটাই এই উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। আর অন্যান্য যে সেট ক এবং গতে থাকে সেগুলো অন্যান্য অঙ্কে যেমনটা আসে এখানেও সেরকমই আসতে পারে। তো সেজন্য এগুলো আর দেখাইনি, শুধুমাত্র খুচরা নগদানের অঙ্কটুকুই দেখিয়েছি। তো কী ধরনের লেনদেন এখানে আসে আমরা দেখি। জুলাইয়ের 1 তারিখে বলা আছে অগ্রদত্ত অর্থ চেকের মাধ্যমে গ্রহণ। আচ্ছা, তার মানে মাসের শুরুতে যেই টাকাটা আমরা পাওয়ার কথা সেই টাকাটা আমরা চেকের মাধ্যমে পেয়েছি, পেটি ক্যাশিয়াররা পেয়েছে। আচ্ছা, 3 তারিখে মণিহারি দ্রব্যাদি ক্রয় 35 টাকা। মণিহারি দ্রব্য বলতে কাগজ, কলম, এই ধরনের কালি, এই ধরনের খরচগুলো হতে পারে। 35 টাকার কিনেছে। বাস ভাড়া প্রদান করেছে 90 টাকা। অফিসের জন্য ছোট প্লাস্টিক টেবিল কিনেছে 120 টাকা। পিয়নকে বকশিস দিয়েছে 15 টাকা। রিক্সা ভাড়া দিয়েছে 8 টাকা। অফিসের জন্য ঘড়ি ক্রয় করেছে 130 টাকার। অফিসের জন্য ছুরি ও কাঁচি ক্রয় করেছে 150 টাকার। আর কাগজ কিনেছে 12 টাকার। একেবারে খুচরা অল্প অল্প খরচ যেগুলো আছে সেগুলোই এই পেটি ক্যাশিয়ার আমাদের জন্য সম্পাদন করেছে। এই লেনদেনগুলো থেকে আমরা একটি খুচরা নগদান করব। এই হচ্ছে আমাদের খুচরা নগদান বইয়ের ছক। খুচরা নগদান বইয়ের ছকটা একটু ভিন্ন। আমাদের এখানে কোনো প্রাপ্তি আসে শুধুমাত্র একটাই এবং প্রদান আসে বিভিন্ন নামে। সেই নামে নামে আমরা দেখিয়েছি, যেরকম আমরা দেখাই। এই যে তারিখের ঘরটা দিয়েছি আমরা মাঝখানে বলতে এই পাশে প্রাপ্তি, এই পাশে প্রদান। এই যে মোট খরচ, এই পাশে প্রাপ্তি, অর্থাৎ আমাদের ছকের প্রথমেই ডেবিট পাশে বসাতে হবে প্রাপ্ত টাকা, তারপরে তারিখের ঘর, তারপরে বিবরণ, তারপরে ভাউচার নম্বর, তারপরে মোট খরচের একটা ঘর থাকবে। এবার এই মোট খরচের এই ঘরগুলো, তার মানে আমাদের ছকটা হলো এই পর্যন্ত, এই প্রাপ্তি, এই প্রদান, এইটুকুই হলো আমাদের মোট খরচ বা মোট ঘর। মোট অঙ্কটুকু হচ্ছে আমাদের এইটুকু, এই প্রাপ্তি আর এই প্রদান, এই পর্যন্ত। এবার এই মোট খরচের এই বিষয়গুলোকে আমরা বিভিন্ন খরচের নামে নামে দেখিয়েছি এই পাশে। এই যে এখানে দিয়েছি খুচরা খরচ বিশ্লেষণ, তার মানে কি কি খুচরা খরচ হয়েছে সেই বিষয়গুলো আমরা বিভিন্ন হিসাবের নামে নামে এখানে বসিয়েছি। যেরকম যাতায়াত, মণিহারি, বিবিধ, এগুলো আমরা খুচরা হিসেবে বসিয়েছি। আর আরেকটা যেগুলো আমাদের বলেছিলাম যে খুচরা অল্প টাকা দামের খরচ, কিন্তু আসলে সেগুলো খুচরা খরচ না, সেগুলো আসলে সম্পত্তি ক্রয়। সেই সম্পত্তি ক্রয়গুলো আমরা এইরকমভাবে আলাদা করে একটি ঘরের মাধ্যমে দেখিয়েছি এবং এই সমস্ত ঘরের টাকাগুলোই আমাদের এই মোট খরচের মধ্যে এসেছে। তো দেখি আমরা, আমাদের প্রথমে জুলাই মাসের 1 তারিখে ছিল ব্যালেন্স বিডি, মানে লিখেছি এই পাশে, কিন্তু ব্যালেন্স বিডি মানে টাকা আছে, তাই প্রাপ্ত টাকার ঘরে লিখেছি 180 টাকা। 180 টাকা কীভাবে হলো আমরা একটু দেখে আসি। এখানে আমাদের বলা আছে যে আমাদের প্রথমে টোটাল প্রতি মাসে টাকা থাকবে 600 টাকা আমাদের হাতে থাকবে। তো আগের মাসে খরচ হয়েছিল 420 টাকা, অর্থাৎ আগের মাসে আমাদের বেঁচে গেছিল 180 টাকা। এটাকে আমরা বলছি ব্যালেন্স বিডি। এই যে সেই ব্যালেন্স বিডি জুলাই মাসের 1 তারিখে 180 টাকা ব্যালেন্স বিডি হিসেবে আমরা দেখালাম। 600 টাকার থেকে 420 টাকা খরচ হয়েছিল, 180 টাকা আমাদের হাতে থেকে গিয়েছিল। তারপরে আমাদের নগদান হিসাবে আমরা 600 টাকা নয়, এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে আমাদের 600 টাকা পাওয়ার কথা, কিন্তু 600 টাকার থেকে 180 টাকা আমাদের আগেই হাতে আছে, অর্থাৎ আমাদের এখানে আমরা পাবো 420 টাকা। তার মানে আমরা বাদবাকি টাকা পেয়েছি 420 টাকা। টোটাল আমাদের হয়েছে 600 টাকা। প্রতি মাসে আমাদের হাতে থাকবে 600 টাকা বলেছিলাম, সেই 600 টাকা আমরা পেয়েছি। আগের মাসে 120 টাকা, আর এই মাসে তাহলে প্রধান ক্যাশিয়ার দেবে আমাদের 420 টাকা। টোটাল মিলে আমাদের হবে 600 টাকা। এটা আমাদের হয়েছে। এবার অন্যান্য খরচগুলো করেছি। মণিহারি দ্রব্যাদি ক্রয়, এই যে মোট খরচে লিখেছি একবার, আর মণিহারির ঘরে একবার লিখেছি। বাস ভাড়া প্রদান মোট খরচের ঘরে একবার লিখেছি, আর যাতায়াত খরচের ঘরে একবার লিখেছি। প্লাস্টিক টেবিল 120 টাকা মোট খরচে লিখেছি, আর এটা একটি সম্পত্তি, যেহেতু খুচরা খরচ নয়, প্রতি মাসে আমাদের প্লাস্টিক টেবিল ক্রয় করা লাগে না, তাই অফিস সরঞ্জাম এই ঘরে আমরা লিখেছি। তারপরে পিয়নকে বকশিস প্রদান করেছি 15 টাকা লিখেছি, আর বিবিধ খরচের ঘরে একবার লিখেছি। রিক্সা ভাড়া প্রদান করেছি 8 টাকা মোট খরচে লিখেছি, যাতায়াতে লিখেছি। অফিসের ঘড়ি ক্রয়, এটাও একটি অফিস সরঞ্জাম সম্পত্তি, মোট খরচে লিখেছি, অফিস সরঞ্জামে লিখেছি। অফিসের ছুরি কাঁচি ক্রয় লিখেছি, এটাও মোট খরচে একবার লিখেছি, আর অফিস সরঞ্জামের ঘরে একবার লিখেছি।
এরপরে কাগজ ক্রয় একবার লিখেছি মোট খরচে 12 টাকা আর মণিহারির ঘরে 12 টাকা। এই দিয়ে আমাদের টোটাল মোট খরচ হয়েছে 560 টাকা। আর আমাদের ব্যালেন্স সিডি থাকবে তাহলে 40 টাকা, অর্থাৎ আমাদের 600 টাকা হাতে ছিল, সেখান থেকে 560 টাকা খরচ হয়েছে আর 40 টাকা আমাদের হাতে এখন আছে ব্যালেন্স সিডি। এবার এই 40 টাকায় আমাদের এই পাশে ব্যালেন্স বিডি পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে 40 টাকা দেখাবো। আর বাদ বাকি টাকাটা আমরা দেখাই দেবো যে টোটাল 600 টাকা মিলতে আমাদের আরও 560 টাকা নগদান হিসেবে মানে নগদ টাকা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিতে হবে। সেটাও আগস্টের 1 তারিখে আমরা 560 টাকা দেখাই দিলাম। এই হচ্ছে আমাদের টোটাল অঙ্ক। এইবার এই যেই খরচের আলাদা আলাদা ঘরগুলো আছে সেইগুলো আমরা টোটাল করে দেব। যেমন টোটাল যাতায়াত খরচ হয়েছে 98 টাকা, মণিহারি হয়েছে 47 টাকা, আর বিবিধ খরচ হয়েছে 15 টাকা, অফিস সরঞ্জাম হয়েছে 400 টাকা। এবং এই খুচরা খরচগুলো আমরা খতিয়ান পৃষ্ঠায় মানে খতিয়ানে উঠাই দেব। খুচরা খরচগুলো আলাদা আলাদা করে খতিয়ান পৃষ্ঠায় উঠাতে হবে। মানে তোমাদের অঙ্কে চাবে না, কিন্তু হিসাবের কার্যগুলির মধ্যে খতিয়ানে এই বিষয়গুলো স্থানান্তরিত হয় বলে আমরা এইগুলোকে খতিয়ান পৃষ্ঠা নামে লিখে রেখেছি। এই যে নিচে আমি বলেছি যে প্রত্যেক কক্ষের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানের হিসাবে ডেবিটে স্থানান্তরিত হবে। এই কথাটা লিখে দিলেই হবে, আমাদের আর খতিয়ান করে দেখাতে হবে না। তো এই ছিল আমাদের খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে। এরকম অঙ্ক আসলে আমরা এভাবে করে দেখিয়ে দেব। আমাদের প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, মোট টাকা। আর এই মোট টাকাগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখাবো প্রত্যেকটা হিসাবের নামে আলাদা আলাদা করে। এই হচ্ছে আমাদের খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি। তো এরই মাঝে আজকের আলোচনা এখানে শেষ হলো। তোমরা যে যেখানে আছো, যার কাছে যে বই আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমাদের সাথে আলোচনা করবে। তো এই পর্যন্তই থাকবে আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।